শুরুতেই জানিয়ে দেব এবার লেবাননে ইসরায়েলের বিমান হামলা। জানিয়ে দেব ইউক্রেনে যাচ্ছে ভারতের উৎপাদিত অস্ত্র, বলছে রিপোর্ট। এছাড়া রয়েছে রাজ্যের বন্যার পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ মমতা, ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা। জানিয়ে দেব ফিলিস্তিনি বন্দি বিনিময়ে গাজায় স্থায়ী শান্তির প্রস্তাব দিল ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব নেতানিয়াহু সহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা, ইসরায়েলি নাগরিক গ্রেফতার। এবার লেবাননে ইসরায়েলের বিমান হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। হিজবুল্লাহর ব্যবহৃত পেজার এবং রেডিওতে বিস্ফোরণের পর ইসরায়েলের সামরিক বাহিনী এই আক্রমণ চালিয়েছে। বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান থেকে টানা হামলা চালানোর পর পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। দুদিনের এই সংঘাতে ইসরায়েলের হামলার ফলে অন্তত 37 জনের প্রাণহানি ঘটেছে এবং আরও 3000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। হিজবুল্লাহর অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উপর এই হামলার পর লেবাননের এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লেবাননে বিস্ফোরণের আশঙ্কায় অনেক লেবাননবাসী এখন তাদের মোবাইল ফোন ব্যবহারে আতঙ্কিত হয়ে পড়ছেন। বৈরুতে এক রাস্তার পাশে মোস্তফা শিবাল নামে এক ব্যক্তি বলেন, এটা আর কোনো ছোট ঘটনা নয়, এটি পুরোদস্তুর যুদ্ধের রূপ নিয়েছে। আমরা আমাদের ফোন আর নিরাপদ মনে করছি না। গতকালের ঘটনার পর আমি আমার ফোন মোটরসাইকেলে রেখে চলে এসেছি। ইসরায়েলের সামরিক বাহিনী জানায় তাদের যুদ্ধবিমান লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর অভিযান চালিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত আল মানার টেলিভিশন জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের পর থেকে ইসরায়েলি বাহিনী আবারও সীমান্ত এলাকায় নতুন করে বিমান হামলা শুরু করেছে। বুধবার হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত রেডিওতে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী এই বিস্ফোরণে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে এবং 608 জন আহত হয়েছেন। বিস্ফোরণটি দেশ জুড়ে প্রায় 5000 রেডিওতে প্রভাব ফেলছে, যা লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি তৈরি করছে। এর আগে মঙ্গলবার হিজবুল্লাহ যোদ্ধাদের পেজার বিস্ফোরণের ঘটনায় আরও 12 জনের মৃত্যু হয় এবং 2300 জনেরও বেশি মানুষ আহত হন। এদিকে ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে অন্তত 8 জন আহত হয়েছেন। এদিকে ইউক্রেনে যাচ্ছে ভারতের অস্ত্র, বলছে রিপোর্ট। ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে ভারত, তবে সরাসরি নয়। ভারতীয় অস্ত্র প্রস্তুতকারকদের বিক্রি করা আর্টিলারি শেলগুলো ইউরোপীয় গ্রাহকরা ইউক্রেনে পাঠাচ্ছে। এ ব্যাপারে মস্কো প্রতিবাদ জানালেও নয়াদিল্লি এই অস্ত্র বাণিজ্য বন্ধে পদক্ষেপ নেয়নি। 11 জন ভারতীয় এবং ইউরোপীয় সরকার এবং প্রতিরক্ষা শিল্পের কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। সূত্র এবং শুল্ক তথ্য অনুসারে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা সমর্থন করার জন্য গোলাবারুদ স্থানান্তর 1 বছরেরও বেশি সময় ধরে হয়েছে। ভারতীয় অস্ত্র রপ্তানির প্রবিধান অনুযায়ী ঘোষিত ক্রেতার কাছে অস্ত্র তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা স্থানান্তর করতে পারে না। এই ধরনের অননুমোদিত স্থানান্তর ঘটলে ভবিষ্যতে বিক্রি বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে। 3 জন ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং তার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে জুলাইয়ের বৈঠকে সময়সহ ক্রেমলিন অন্তত 2টি অনুষ্ঠানের বিষয়টি উত্থাপন করেছেন। জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ভারত ইউক্রেনে আর্টিলারি শেল পাঠায়নি বা বিক্রিও করেনি। ভারতীয় সরকারের 2টি এবং প্রতিরক্ষা শিল্পের 2টি সূত্র জানিয়েছে, ইউক্রেন যেসব গোলাবারুদ পাঠানো হচ্ছে, দিল্লি তার খুব কমই উৎপাদন করছে। এটি কিয়েভের আমদানি করা অস্ত্রের মাত্র 1%-এরও কম। একজন স্প্যানিশ এবং একজন সিনিয়র ভারতীয় কর্মকর্তার পাশাপাশি ভারতীয় অস্ত্র উৎপাদনকারী যন্ত্র ভারতের সাবেক শীর্ষ নির্বাহী জানিয়েছেন, ইউক্রেনে ভারতীয় গোলাবারুদ প্রেরণকারী ইউরোপীয় দেশগুলোর মধ্যে রয়েছে ইতালি ও চেক প্রজাতন্ত্র। দেশ দুটি ইউরোপীয় ইউনিয়নকে বাইরে থেকে কিয়েভকে আর্টিলারি শেল সরবরাহ করার উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে। ভারতের সরকারি মালিকানাধীন অস্ত্র উৎপাদনকারী যন্ত্র ইন্ডিয়া এসব অস্ত্র উৎপাদন করে থাকেন। এদিকে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ মমতা, ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা। ভারতীয় কেন্দ্রীয় সরকারের সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের একাধিক জেলায় যেই বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এরই পরিপ্রেক্ষিতে মমতা এই ঘোষণা দিয়েছেন। তার দাবি, বন্যার পানিতে নয়, ডিভিসির মাত্রাতিরিক্ত পানি ছাড়ার কারণেই রাজ্যে এই বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এদিন বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া রাতুলিয়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে গণমাধ্যমে মমতা বলেন, আমি তো ডিভিসির সাথে রাজ্যের সমস্ত সম্পর্ক কাট অফ করবই। কলকাতা ফিরে গিয়ে আমার এই একটাই কাজ। তার দাবি, বৃষ্টির জন্য এই বন্যা হয়নি, পুরোটাই পানি ছাড়ার কারণে হয়েছে।
গত 4-5 দিন ধরে বৃষ্টি হয়েছে, সেটা আমরা সহ্য করতে পারি, কিন্তু ডিবিসি যেভাবে 5 লাখ কিউসেক পানি ছেড়েছে এটা কোনোভাবেই সহ্য করা যায় না। আগে এমন কোনো দিন হয়নি। এভাবে বছরের পর বছর চলতে পারে না। দোতলার সমান পানি ঢুকেছে। আমি প্রতিনিয়ত বিষয়টির উপর নজর রাখছি। ডিবিসির চেয়ারম্যানকে আমি ব্যক্তিগতভাবে ফোনও করি, আমার মুখ্য সচিবও ফোন করেছেন। তাকে অনুরোধ করছিলাম, আপনারা বাঁধে যখন 80% পানি জমে তখন কেন একটু একটু করে ছাড়েন না। এদিকে ফিলিস্তিনি বন্দি বিনিময়ে গাজায় স্থায়ী শান্তির প্রস্তাব দিল ইসরায়েল। দখলদার ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক সকল জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম কান পাবলিক ব্রডকাস্টার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রস্তাব অনুযায়ী যদি হামাস তাদের নিজেদের জিম্মি মুক্তি দেয় তবে সংগঠনের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারকে গাজা থেকে নিরাপদে প্রস্থান করার সুযোগও দেওয়া হবে। প্রস্তাবটিতে কেবল যুদ্ধবিরতি নয়, ইসরায়েলের কারাগারে বন্দী থাকা অবস্থায় কয়েকশো ফিলিস্তিনি বন্দির মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসরায়েলের জিম্মি চুক্তির প্রধান আলোচক গাল্ড হিটস জানিয়েছেন, এই নতুন প্রস্তাবটি গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় উত্থাপন করা হয়। প্রস্তাবটিকে নিরাপদ প্রস্থান চুক্তি এবং প্ল্যান বি নামে অভিহিত করা হয়েছে। ইসরায়েলের একজন কর্মকর্তার মতে এই আলোচনায় জিম্মিদের জীবনের ঝুঁকির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। তার ভাষায়, আমরা এমন একটি প্রস্তাব দিতে চাই যা জিম্মিদের দ্রুত মুক্তির সুযোগ করে দেবে। শর্ত হলো ইয়াহিয়া সিনওয়ার গাজা ছেড়ে চলে যাবেন এবং হামাস যুদ্ধ বন্ধ করবে। এর মাধ্যমে যুদ্ধের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে এবং হামাসের নেতৃবৃন্দ নিরাপদে গাজায় ত্যাগ করতে পারবেন। তবে ইসরায়েলের আগের প্রস্তাবগুলোর প্রতি হামাসের অবিশ্বাস থেকেই যাচ্ছে। তারা মনে করে ইসরায়েল সব জিম্মি ফেরত পাওয়ার পর গাজায় আবারও সহিংসতা শুরু করবে। তার এই প্রস্তাবের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দিহান রয়েছে দলটি। এদিকে নেতানিয়াহু সহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা, ইসরায়েলি নাগরিক গ্রেফতার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনার দায়ে ইসরায়েলি এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ইরানের কৌশলে পা দিয়ে অভিযুক্ত ব্যক্তি নেতানিয়াহুকে হত্যার জন্য তেহরান থেকে তাকে অর্থ দেওয়া হয়েছিল। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী এই তথ্য জানিয়েছেন। ইসরায়েলি পুলিশ এবং গোয়েন্দা বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি চোরা কারবারের সঙ্গে যুক্ত ছিলেন, তবে নাম পরিচয় তার প্রকাশ করা হয়নি। বলা হয়েছে, ওই ব্যক্তি একজন ব্যবসায়ী এবং তিনি কুরস্কে বসবাস করতেন। সেখান থেকে তিনি ইরানে পালিয়ে গিয়েছিলেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্ট এবং ডোমেস্টিক গোয়েন্দা সংস্থা শিন বেইতের প্রধানকে হত্যার পরিকল্পনা করে। শিন বেইত দাবি করছে, তুরস্কে দীর্ঘদিন বসবাস করা ইসরায়েলি এক ব্যবসায়ীকে কাজে লাগিয়ে এই হত্যা পরিকল্পনা করা হয়েছিল। ওই ব্যবসায়ী ইরানি ও তুর্কি লোকদের সঙ্গে চেনা জানা আছে। পরিকল্পনাটি কার্যকর করার জন্য গত এপ্রিলে তুর্কি নাগরিক আন্দ্রেই ফারুক আলসান এবং গুনেইদ আসলান আর্থিক লেনদেনের জন্য ইসরায়েলি ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেন। পরে তাদের মধ্যস্থতায় তুরস্কে সামান্দগ শহরে এডি নামে একটি ইরানি ধনকুবের 2 প্রতিনিধির সঙ্গে মে মাসে দেখা করেন সেই ব্যবসায়ী।